প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান যে কথাটা বলেন নেতৃত্ব শূন্য বাংলাদেশ, এই কথাটা কোট করে আপনাকে প্রশ্ন আমি করতে বলি যে চাই। জি। এখন এই আহ, আহ, আধুনিক যুগে তো এই সময় ফিজিক্যালি সব জায়গায় থাকতে না থাকলেও সে দূরে বসে নেতৃত্ব দিতে পারেন, যেটি তারেক রহমান দীর্ঘ 17 বছর বাইরে থেকেও বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। মূলত বিএনপি তার নেতৃত্বেই চলেছে। আমরা যতটুকু জানি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে ছিলেন। তো সেখান থেকে যে কোনো ইস্যুতে তিনি এখানে সংযুক্ত থাকতেন বিএনপির রাজনীতিতে। তিনি ভার্চুয়ালি বিভিন্ন সমাবেশে বক্তব্য রেখেছেন। একটি সময় ছিল যখন ফ্যাসিবাদী শাসনের সময় তার বক্তব্য, তার লেখা এটি কোনো গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ ছিল। তো সেই সময় তারপরেও তিনি দলীয় প্রোগ্রামগুলোতে, তিনি ইন্টারনাল প্রোগ্রামগুলোতে তিনি থাকতেন। এরপরে জুলাই বিপ্লবের পরে তিনি তো সরাসরি ছিলেন। আমি বলবো যে এই গত 2.5 বছর তিনি দেশে ফিরবার আগে বিএনপির সাথেই ছিলেন। তো তিনি ফিজিক্যালি আসবার পরে তো নিঃসন্দেহে একটি জাগরণ জাতীয়তাবাদী দলের কর্মীদের মধ্যে তৈরি হয়েছে। তো সেখানে এখন আমরা দেখব তিনি আসার পরে তার গণসংবর্ধনা অনুষ্ঠানে যে বক্তব্যটি তিনি দিয়েছেন, যে তিনি একটি ইনক্লুসিভ রাজনীতি চান। তিনি নবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, তার ভাষায় আমি বলছি যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথেই রাষ্ট্র পরিচালনা করব যদি ক্ষমতায় যাই। তো এটি আমরা পজিটিভলি নিতে চাই, দেশের মানুষ নিতে চায়। কিন্তু তার দলের যিনি মহাসচিব ছিলেন, এরপরে অন্যান্য নেতারা বলেছেন, যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল শরিয়া আইন নিয়ে, বলছিল যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তো সেখানে আমি গতকালকে একটি টকশোতে বলেছিলাম যে জনাব তারেক রহমান যেই লন্ডন থেকে ফিরে এসে যে বক্তব্যটি তিনি দিয়েছেন, মানুষকে যে আশার সঞ্চার করেছেন মানুষের মনে, আমরা দেখতে চাই সেই ইনক্লুসিভ রাজনীতি এবং দেশের মানুষের জন্য রাজনীতি। এটি যদি তিনি প্রমাণ করতে পারেন, তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে তিনি যদি একটি ঐক্যের রাজনীতি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার জায়গা সেটি পূরণ হবে। আর যদি বিএনপির ভিতরে যেটি বলেছেন যে নেতৃত্ব শূন্য ছিল, আসলে নেতৃত্বের শূন্য যেভাবে বলা হয়েছে সেভাবে না থাকলেও বিএনপিতে লিডারশিপের চেইন অফ কমান্ড যেটাকে আমরা বলি, তার কিছুটা ঘাটতি ছিল। আমার মনে হয় সেই ঘাটতিটি পূরণ হবে এবং বিএনপি যদি দেশ গঠনের কাজে তাদের জনশক্তিকে সম্পৃক্ত করতে পারে, তাদের বিরুদ্ধে যে ধরনের বদনাম ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, সেই জায়গা থেকে দলকে যদি ফিরিয়ে আনতে পারেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতির নতুন একটি আবহাওয়া তৈরি হতে পারে এবং বাংলাদেশের নতুন ধারা তৈরি হতে পারে। এবং যেই রাজনীতি মানুষ প্রত্যাশা করেছিল যে বাংলাদেশে একটি পেশি শক্তিমুক্ত, কালো টাকা মুক্ত রাজনীতি মানুষ দেখতে চায়, একটি গঠনমূলক রাজনীতি দেখতে চায় এবং একটা জাতীয় ঐক্যমতের রাজনীতি দেখতে চায়, সেটি যদি করতে পারেন তাহলে আমার মনে হয় যে মানুষের প্রত্যাশা যে জায়গা, আর এটি সে যদি না করেন তাহলে এর বিকল্প যদি অন্য কোনো রাজনৈতিক দল সেই জায়গাটি দখল করে নেয়, তাহলে এটি আমি মনে করব যে বিএনপির জন্য একটি মাইনাস পয়েন্ট হিসাবে সেটি দেখা দিতে পারে মানুষের সামনে। বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মী তারা মনে করছে প্রেক্ষাপট চেঞ্জ হলে বা কোনো একদিন ক্ষমতায় আসলে তাদের এই রায় কোনোভাবে কার্যকর হবে না, তারা রায় থেকে মুক্তি হবে আদালতের মাধ্যমে। সেই কারণেই কি তারা এই আওয়ামী লীগের এই রায়টাকে, শেখ হাসিনার এই রায়কে তারা পাত্তা দিচ্ছে না কিংবা অনুশোচনা করবার মতো সেই শুভবুদ্ধির উদয় হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, এইখানে এই দেশের কালচারটাকে আপনাকে দেখতে হবে। এই দেশের কালচারে কোনো সরি বলতে কোনো শব্দ নাই। এটা খুবই দুঃখজনক। একটা জাতি, এতগুলো মানুষ, ছোট্ট একটা দেশ, আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল, এই এত কিছুর মধ্যে বিদেশি প্রবাসী ভাই বোনেরা টাকা পাঠালে আমরা চলতে পারি, নইলে পারি না। গার্মেন্টসের কিছু টাকা আসলে আমরা চলতে পারি, নইলে চলতে পারি না। এই জায়গায় রাজনৈতিক অস্থিরতা, বহুকালের একটা রাজনৈতিক অস্থিরতা, কখনো কম কখনো বেশি। কিন্তু আপনি খেয়াল করেন যে এখানে সরি বা ভুল হয়েছে বা এটা আমাদের চরম বিপদে পড়লেও দেখেন যে এই যে ক্ষমার কথাগুলো, আমি ৭১-এর ক্ষমাও বলি, ওইখানেও কিন্তু যদি তবে আছে, যদি তবে আছে, যদি আমার ভুল হয়ে থাকে। সে ভুল হয়েছে কিনা এত বছরও ক্লিয়ার না, ঠিক একই জায়গায়। আমি শুধু তাদেরকে আমি এটা এক্সাম্পল টানলাম। একই জায়গায় আপনি দেখেন এরশাদ
কি কখনো বলেছিল যে সে স্বৈর শাসক ছিল, সে ভুল করেছিল? জেল খেটেছে কিন্তু অনেক দিন। তারপর আর মানে ড্রয়িং রুমের বিরোধী দল ছিল, একটা সরকারের পেটের মধ্যে ঢুকে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে তাকে টিকে থাকতে হয়েছে। তারপরেও তারপরেও তার কিন্তু বাহ্যিকভাবে তার কোনো সরি ছিল না, যে ঠিক আছে আমি স্বৈরাচার ছিলাম, আমার এটা ভুল হয়েছিল, বাট আমি এখন চাই, আমি জনগণের কাছে সরি এবং আমি এখন চাই ভালো কিছু করতে। ঠিক একই জায়গায় আজকে আওয়ামী লীগ যে কাজটা করছে, কত বড় একটা দল ছিল, দলটাকে ধ্বংস করে দিল শেখের বেটি। যেটা মানুষ বলে, যে কথাটা ফুয়াদ সাহেব বললেন, যে শেখ মুজিব যে ভুলটা করেছিল, পারলে শেখ হাসিনা সেই জায়গা থেকে উতরে আসতে পারতো। মেয়েরা কিন্তু, আমি মাঝে মাঝে একজন নারী হিসেবে নিজের বিবেক দিয়ে বলি যে পুরুষদের চেয়ে অনেক ক্ষেত্রে মেয়েরা কিন্তু খুব ট্রান্সপারেন্ট, তারা কিন্তু সততা নিয়ে চলতে চায় তুলনামূলক, হৃদয় দিক থেকেও কোমল থাকে। কোমল থাকে। সেই জায়গায় যদি কোনো নারী, আমি আজকে বলছি দুঃখের সাথে, যদি কোনো নারী যদি ডেসপারেট হয় সিরিয়াসলি, সে পুরুষকে ছাড়িয়ে যায়, তার প্রমাণ শেখ হাসিনা। শেখ হাসিনার মধ্যে আমি এটাও স্বীকার করি যে এতগুলো মানুষকে এক রাতে মেরে ফেলছে, তাদের বিচার হতে পারতো, বিচার না হয়ে মেরে ফেলছে, এটার জন্য সে হয়তো বা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ছিল, কিন্তু তার তো অন্যান্য নেগেটিভ কাজ সবই চলছে। তার শুধু বিকৃত তার কি, তার শত্রুদের সাথে, আবার দেখেন কোথাও কোথাও শত্রুদের সে তার যখন যাকে দরকার সে তাকে ছাড় দিয়েছে। গোলাম আজমের পাঁচ ছুঁয়ে সালাম করতেও তার যেমন বাধা লাগে নাই, খারাপ লাগে নাই বিবেকের কাছে, আবার সেই গোলাম আজমকে জেল খাটানোর জন্য, তাদের ফাঁসি দেওয়ার জন্য, তাদের গ্রুপকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার জন্য তার কিন্তু একবারও বিবেকটা কাঁপে নাই। ঠিক আপনার হাসানুল হক ইনুদের সাথে আতাত করতেও কিন্তু তার একটুও খারাপ লাগে নাই, যদিও তার তার বাবার মৃত্যুর পরে আমরা এটা দেখেছি ট্যাঙ্কে নৃত্য করা বা এই ধরনের কাজ, কিংবা এটা যদি ভুলও হয়ে থাকে, হাসানুল হক ইনুর যে দলটা, জাসদ তো তাদের পক্ষের শক্তি না, একদম চরম। বলা হয় যে 30,000 জাসদকে মেরে তারপরে বলেছিল শেখ মুজিবুর রহমান যে কোথায় সেই সিরাজ শিকদার, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আস্ফালনের সুরে বলেছিলেন। তো সেইখানে তারা ওই জায়গাটায় শুধুমাত্র ক্ষমতাকে কেন্দ্রীভূত করে, পুঁজিভূত করে তারা কিন্তু এক হতেও দ্বিধা করে নাই। আবার ক্ষমতা যখন টাইমটা মনে হয়েছে যে একে মারলে কোনো সমস্যা নেই, তাদেরকেও কিন্তু একের পর এক ফাঁসিতে ঝুলাতেও দ্বিধাবোধ করে নাই। ওই মানুষটা আজকের এই দিনে যখন আপনার আমার নাগালের বাইরে, এবং যাদের ইশারায় তার উঠা এবং বসা তাদের সম্পূর্ণ হস্তগত যে মানুষটা, সে মানুষটা ক্ষমা চাইবে, এটা আমি মনে করি না। আপনাদের দলের একজন নেতা ফজলুর রহমান নিশ্চয়ই আপনি বা জানেন, দীর্ঘদিন বিভিন্ন ধরনের বিতর্কিত বক্তব্য রেখে তাকে দল থেকে কিছুদিন স্থগিত রেখেছেন, পরবর্তীতে আবার নমিনেশনও দিয়েছেন। এই ফজলুর রহমান তিনি বলেছেন যেই আদালতে অর্থাৎ যেই ট্রাইব্যুনালে রাজাকারদের বিচার হয়েছে সেখানে শেখ হাসিনার বিচার হওয়া জায়েজ হবে না। আমি একটা কথা বলি আপনাকে, রাজাকার কাকে বলে? আপনার আমার এখানে আমরা তিনজন দেশ নিয়ে কাজ করছি, সেই দেশের বিরুদ্ধে যে জিনিসটা যায়, যে করে, তিনজনের কেউ যদি করে সেও রাজাকার, তিনজনের বাইরে চতুর্থ জন কেউ যদি করে সেটা রাজাকার। রাজাকারের কোনো কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নাই। একটা মানুষ যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু একটা রাজাকার যে কোনো সময় মুক্তিযোদ্ধা হতে পারে না। তো সেইখানে উনি কাকে বলতে বুঝিয়েছেন আমি জানি না। আইন সবার জন্য, আমি বলছি আইন সবার জন্য সমান। ওই ট্রাইব্যুনালকে নিয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীও বলে গেছেন, আমি চাই এই ট্রাইব্যুনালটা থাকুক এবং এই ট্রাইব্যুনালে একদিন শেখ হাসিনার বিচার হোক। সো পাপকে ঘৃণা করো, পাপীকে না। ট্রাইব্যুনালের বিচার হওয়া মানে ওইটা ফেলে দেওয়ার মতো জায়গা বাংলাদেশে নেই। এক ধরনের রায়টাকে প্রত্যাখ্যান করলো কিনা ফজলুর রহমান? আমি এটা আপনার দলের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি তো আসে নাই। বিএনপি একটা মধ্যপন্থা দল, বিএনপি অবজার্ভ করে ফজলুর রহমানের বিষয়, আমি সবাইকে নিয়ে আমি বলছি, অবজার্ভ করে এবং একটা সময় সর্বশেষ সময়ে তাকে অ্যালার্ট করে। একবার উনি অ্যালার্ট হয়েছেন, আমরা একে মুক্তিযোদ্ধা হিসেবে তার বিপক্ষে চরমভাবে যায়নি, কিন্তু এটা যদি বলে এটা আমি তার পক্ষে এক হতে পারি না। এক্সাম্পল করে বলি, যিনি দলের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন, যিনি বিতর্কিত বক্তব্য দিয়েছেন, তাকে স্থগিত করার পর আবার তাকে নমিনেশন দিয়েছেন। আপনাদেরকে আমি সারা জীবন দেখেছি, বিশেষ করে বিগত 17 বছর ধরে টেলিভিশনে টক শো বললে আপনি, রুমিন ফারহানার মতো ব্যক্তিরা কথা বলেছেন দলের হয়ে,
কিন্তু সেই ত্যাগী নেতাদের কোনো ধরনের নমিনেশন না দিয়ে যিনি বিতর্কিত, এমন 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 শেখ হাসিনার মতো রায়ের বিপক্ষে যিনি কথা বলেন, এমন একজন ব্যক্তিকে বিএনপি ওন করে, আসলে বিষয়টা কি? আসলে আমি আসলে ওই কথার উত্তর আমি সরাসরি আপনাকে দিব না, তবে আমার সম্পর্কে যেটা বলছেন, আমাদের সম্পর্কে আপনি জানেন যে আমি সত্য কথা বলতে দ্বিধা করি না। আমি হয়তো নারীর উপরে উঠতে পারি নাই। আপনারা এই পুরুষ শাসিত সমাজে, আপনাদের পুরুষ শাসিত সমাজের মাইন্ডসেট যতদিন মানে চেঞ্জ না হবে, ততদিন যে কোনো দলে হোক, সে হোক আপনার ওই ফুয়াদের দলই হোক, আপনার দলই হোক, বা আমার দলই হোক, যে কোনো দলে একজন নারী নারীর উপরে উঠতে পারে না বলেই এই অবস্থাটা হয়। আমি এক্সাম্পল যদি দেই, যে কয়েকটা নারী মনোনয়ন পেয়েছে, আপনি দেখেন পুরুষের সব মিলে 9 কোটায়, জন। পুরুষের কোটায় নমিনেশন পেয়েছে। জি। কারণ তাদের যদি ওই পুরুষগুলা, তাদের ফ্যামিলির ওই পুরুষগুলা বেঁচে থাকতো, কিংবা ওই পুরুষটা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে যদি কোনো পুরুষ যদি অ্যাডাল্ট হতো, তারা পেতো কিনা আমার সন্দেহ আছে। জি। ঠিক একইভাবে আমি আমার, অথবা আপনি রুমিনের নাম বলেন, আরও আমাদের অনেকে আছে, শাম্মী আছে, হেলেন আছে, পাপি আছে, শিরিন সুলতান আছে, অসংখ্য রানু আছে, অসংখ্য, যে মানুষগুলো 90 থেকে আন্দোলন করে, 90-এর আন্দোলন সাকসেস করে, তারপরে শেখ হাসিনার আন্দোলন সাকসেস করে, তারপরে 24-এর আন্দোলনও কিন্তু আমরা এক পা, আপনার ধরেন 5 তারিখে বিজয় হয়েছে, 4 তারিখে রাতেও সম্ভবত আমি 2-3টা টক শো করেছি। তো আমাকে তো রিস্ক নিয়েই যেতে হয়েছে, বললাম, সেই কথাই তো তাই বললাম। না? তা এখন আমার কথা হচ্ছে যে দলগুলো হয়তো তাদের হিসাব অন্যরকম, আমাদের কাছে টাকা কম, এটাও একটা ব্যাপার। জি। নির্বাচন করতে যে খুব বেশি টাকা লাগে না, এটাও একটা ব্যাপার। টাকাটা মানে কোথায় টাকা লাগে না আমি থাকার জানি কারণে না, আপনাদেরকে দেয়নি বিষয়টা। হতে পারে, এটাও জি। হতে পারে। মানে